ছোটোবেলা থেকে আমি বেসিক্যালি আমার মা বাবার ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার জন্য। তো আমার এক বড় ভাই ছিলেন, উনি বলছিল আমাকে যে ডাক্তার হইতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে এবং ধৈর্য থাকতে হবে, অতএব তুমি এই ডাক্তার না হয়ে ইঞ্জিনিয়ার হও। তো ওর পর থেকে তখন আমি আসলে ওই ডাক্তারের পড়ার পিছনে যেই শ্রম বা বায়োলজি বিশেষ করে পড়া, ওই দিক থেকে তখন আমার মন মানসিকতা একটু চেঞ্জ হইলো আর কি। চেঞ্জ হয়ে তখন আমি ফিজিক্স কেমিস্ট্রির উপর একটু বেশি জোর দিলাম, যার কারণে আমার সায়েন্সটা ইঞ্জিনিয়ারিংয়ে হয়ে গেছে। এবং ইঞ্জিনিয়ারিং হওয়ার কারণে ফার্স্ট পরীক্ষা দিয়েছে, এখানে হয়েছিল, পরবর্তীতে আর কোথাও আসলে পরীক্ষা দিই নাই আর কি। তো ওই সুবাদে আসলে মানে বেশি ইঞ্জিনিয়ার হওয়া আর কি। তো ইঞ্জিনিয়ার হওয়ার আর ডাক্তারি আমরা এই যেটা বলছিলেন যে বাস্তব জীবনে আসি আমরা কোথায় কতটুকু আসলাম আর কি। ও আরেকটা বিষয় হলো আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার টিচার যে ছিলেন উনি 9-10 ছেলেদেরকে বেশি পড়াইতে আমাদেরকে সময় দিতে পারতেন না আর কি। তো আমার আব্বা বললো যে তাইলে অন্তত লেজার পিরিয়ডে এই ওনারা মানে স্যারকে বলছে আমাকে একটু পড়ানোর জন্য আর কি। তারপর উনি কিছু সময় দিয়েছেন। তো সময় দেওয়ার পরে আমাদের যে স্কুলে পড়তাম স্কুলের নাম ছিল খিলবাইসা জিএফ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মানে খিলবাইসা গ্রাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। তো ওই বাড়িতেই একজন বড় বীর মুক্তিযোদ্ধা ছিলেন আর কি, হামদার আব্বি। তো ওনার সাথে আবার আমার দেখা হইলো যে সবাই নামাজ পড়ার জন্য জামাতে, আর তুমি যে এখন আসি উজু করতেছো, ঘটনাটা কি আর কি। তখন আমি ওনাকে বিষয়টা বলছি আর কি। বলার পরে উনি না ঠিক আছে ভালো করে পড়ো আর কি। তো ওনার ওই কথাটা আমার আসলে মানে খুব ইন্সপিরেশন লাগছে আর কি। সেই ক্লাস 8-এর সময় জি 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 হ্যাঁ হ্যাঁ। এবং ওই পরীক্ষা দিয়ে স্কলারশিপও পাইলাম, 5-ও পাইছি, ক্লাস 5-8-এ যখন স্কলারশিপ পাইলাম। ছিলাম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর স্কুল হইলো খিলবাইসা জিএফ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আর কলেজ হচ্ছে লক্ষ্মীপুর সরকারি কলেজ আমাদের লক্ষ্মীপুরে আর কি। ঢাকা কলেজে আমি ভর্তি হয়েছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম। পরবর্তীতে আমার এক বোনের জামাই বললো তোমার যেহেতু বাসার আশা নাই, তোমার টেক কেয়ার করবে গে, তো তাচ্ছে তুমি দেশেই পড়ো, এটাই ভালো হবে। পরে আমি চিন্তা করছি মনে হয় এটাই ভালো, কারণ পরের উপর ডিপেন্ড করি কখন কী হয় না হয়, নিজেরটাই ভালো আর কি। তারপর আমি লক্ষ্মীপুর যাই, লক্ষ্মীপুর কলেজে ভর্তি হয়েছি আর কি। তারপরে আমি চুয়েটাতে পাশ করছি, সেটা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে। তো বুয়েটে আমি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমার বুয়েটে কেমিস্ট্রিটা তখন আমাদের সময় একটা সিস্টেম ছিল যে মিনিমাম 60 মার্কস পাইতে হবে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে। তো আমার ফিজিক্স ম্যাথমেটিক্স দেখে আমি তো শিওর যে আমার চান্স হয়ে যাবে, কেমিস্ট্রিতে আসি আমার আসলে সমস্যা হয়ে গেছে। আমার মনে হইতেছে আমি ওই সাবজেক্টে পাস করি নাই, নাহলে তো আমার আসার কথা আর কি। তো পরবর্তীতে তো ইঞ্জিনিয়ার হইলাম। তো ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আসলে আমরা তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির ছেলে, আমাদের তো আসলে তখন সেই 93-তে আমি ইঞ্জিনিয়ারিং পাস করার পরে চাকরির জন্য চেষ্টা করছি। পরবর্তীতে এলজিডির একটা প্রজেক্টে চাকরি করছিলাম নড়াইলে। তো ওই চাকরিটাতে যাই দেখলাম যে ওখানে আসলে আবার রেভিনিউ এবং ডেভেলপমেন্ট হেডদের মধ্যে একটা মানে বিরোধ, আন্তরিকতা কম। পরবর্তীতে আবার মন্ত্রণালয় থেকে সার্কুলার দিয়েছে বিভিন্ন পৌরসভায় সহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে 25 জন, সেখানে আমরা 668 জন পরীক্ষা দিলাম। দেওয়ার পরে ওখানে আমার মেধা তালিকা 18 হয়েছি আর কি। তারপরে তো এই চাকরি করলাম আর কি। তো প্রথম থেকে নতুন চাকরি পাই আসলে মনে করছি যে তো খারাপ না, ভালোই। 2850 টাকার স্কেলে তখন আমরা নবম গ্রেডের প্রথম শ্রেণীর কর্মকর্তা এসে চাকরিতে যোগদান করছি। আবার চাকরির একটা আছে যে এটা হলো 1994 সনে, 1994 সনে যারা ইঞ্জিনিয়ার এবং যারা ডাক্তার পেশাজীবী আর যারা বিচার বিভাগে ঢুকে তারা চাকরিতে ঢোকার সাথে একটা কেউ যারা এমএসসি ইঞ্জিনিয়ার যদি তাহলে 2টা ইনক্রিমেন্ট পায় আর কি। এইসব বিষয় আসলে তখন আমাদেরকে একটু আকৃষ্ট করতো আর কি। তো পরবর্তীতে তো এই ওরা থেকে বরিশাল সিটি কর্পোরেশনে চাকরি করছি, তারপরে সিলেটে করছি, তারপর সিলেট থেকে আবার বরিশাল গেছি, এখন আবার সিলেটে আসছি আর কি। এখন যে বিষয়টা আসলে বললেন জীবনের আসলে যে প্রাপ্তিটা আর কি, জীবনে চলার পথটা তো আসলে সুগম না। আরেকটা হচ্ছে আমাদের মানে কোরআন শরীফও করলে এই মানে মুফাসসিল সেখানে হলে আপনার তাকদিরের ভালো মন্দ একটা জিনিস আছে যেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। অতএব আপনি অনেক সময় চেষ্টা করি আসলে দেখা যায় সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় না, আবার দেখা যাচ্ছে যে অনেক সময় যে কম পরিশ্রম করে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। তো এখানে নিজের শ্রম যেমন দরকার তার তকদিরেও বিষয়টা আসলে থাকতে হবে আর কি। তা আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আসলে মানে অন্ধকারের নিচে যেমন আলো থাকে, আলোর নিচে যেরকম অন্ধকার থাকে, তদ্রুপ প্রত্যেকের জীবনে চলার পথে আসলে মানে উত্থান পতন যেটা আছে আর কি।
বিশেষ করে আমরা যে যখন স্টুডেন্ট ছিলাম তখন তো আসলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, বা এই যে করাপশান যেটা বা নীতি বহির্ভূত কাজ, এসব তো ধরনের আসলে কোনো চিন্তাই ছিল না আর কি। নিজের কাছে মানে লজ্জা লাগতো। আমার খেয়াল আছে, আমি যখন 93 তেলদিরিতে চাকরি করি তখন একটা ঢালাইতে গিয়েছিলাম, তখন কন্ট্রাক্টররা তাদের গ্রামীণ এলাকা ছিল, তো সেখানে মুরগি টুরগি রান্না করে আমাদেরকে খাবার আয়োজন করছিল। কিন্তু আমার কাছে আসলে বিষয়টা তখন কেমন লাগছে, আমি তো চাকরি করতেছি, আমি বেতন পাইতেছি, আমি তাদের খাবো কি কেন আর। তো আমার এক সিনিয়র ভাই ছিলেন, উনি আমাকে বললো, শোনো, এখানে তুমি যদি যেখানে সেখানে খাইতে পারবে না, কারণ তুমি যখন খাইতে যাবা তাদের 2 ঘন্টার ঢালাইয়ের কাজ বন্ধ থাকবে, আর এটাতে তাদের অনেক লেবার বসে থাকবে আর কি। আবার যে কোনো হোটেলে খাইলে তোমার অসুস্থ হয়ে যেতে পারো, তবে এটা কোনো বিষয় না, এটা আমাদের ওভারহেড চার্জ 1% ধরা আছে, আমরা এইগুলা করতে পারি আর কি। তো এই দৃষ্টিকোণ থেকে আস্তে আস্তে মোটিফাই হইতে থাকি। তবে একটা বিষয় হচ্ছে, আসলে আমরা যেভাবে চলতে চাচ্ছি বা আমাদের যে ইন্টেনশনটা, আসলে সেইভাবে আমরা হয়তো অনেক মানে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে অনেক সময় সেই জিনিসটা আসলে করতে পারি না, সেটা নিজের বিবেককে অনেক সময় মানে তাড়া দেয়। কিন্তু কি করব আসলে, মানে পরিস্থিতির ক্ষেত্রে খাওয়াইয়ে চলতে হয় আর কি। তো একসময় পরীক্ষার ফলে যখন আমি কেমিস্ট্রিতে গেলাম, ওই প্রশ্ন হাতে ধরে আমি মনে মনে ভাবলাম আমার মনে হয় বইটা আর হবে না আর কি। তখন আমার মনটা মানে একটা নাড়া দিছে আর কি। আর ছুটের পরীক্ষার মধ্যে আমি একটা অঙ্ক কেমিস্ট্রির, অথচ আমি মনে হয় আমি বই দেখছি আর কি, কিন্তু আমি এই অঙ্কটা আসলে করি নাই, ওটা একটা এক্সাম্পল ছিল আর কি। ওই অঙ্কটা হুবহু ওই অঙ্কটা আসছে এবং আমি ওটা পারিয়ে গেছি আর কি। তো আমি তো মানে আমাদের সময় তো মানে খুবই 3টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছিল, আর এই বুয়েট ছিল আর কি, 60 জন করে এক একটা ডিপার্টমেন্টে, মানে খুবই আসলে তো কম্পিটিশান। আর রুরাল এলাকার মধ্যে ধরেন আমি 727 মেট্রিকে পাইছিলাম। বায়োলজিটা একটু পরীক্ষা খারাপ হয়েছিল, নাহলে মোটামুটি 750 পাই। তার আমাদের ওই সময় তো স্ট্যান্ড ছিল, মানে 750 পাইলে শিওর বোর্ড স্ট্যান্ড করা যাইতো আর কি। এবং আমাদের প্রত্যাশা ছিল অনেকের এই যে হয়তো হবে আর কি, কিন্তু বায়োলজি পরীক্ষাটা একটু ভালো হয় নাই আর কি, যে কোনো কারণে। ছোট ছোট জায়গাগুলোতে স্বপ্ন পূরণ হয়নি, আপনি দাঁড়া দেয়। হ্যাঁ, আরেকটা বিষয় আসে যে বাস্তবে এখন আমাদের সার্ভিস লাইফে আসে যে জিনিসটা দেখা যাচ্ছে, যে ধরেন ম্যাজিস্ট্রেট বা অ্যাডমিন ক্যাডারের বা পুলিশের তাদের যেই ক্ষমতাটা আর কি, তখন মাঝে মাঝে আবার একটু লাগে যে কেন এইটাতে না আসে আমি এই বিসিএস পরীক্ষাটা দিলাম না। তো আমার এই প্রেক্ষাপটে আমার এক রিলেটিভ, সে প্রাইভেট একটা ইউনিভার্সিটি থেকে, আপনার এই স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে পাস করছে। তো সে আমি বিভিন্ন সময় মোটামুটি একটু সার্বিক সহযোগিতা টেকনিক্যালি বা ফাইন্যান্সিয়ালি একটু করছি আর কি। তো সে বললো, আমি ইঞ্জিনিয়ার হইলেও আমি ইঞ্জিনিয়ারিং জব করব না, আমি অ্যাডমিন ক্যাডার হোক বা যে কোনো ক্যাডারে আমি ঢুকবো আর কি। তো সে 37তম বিসিএস থেকে দেওয়া শুরু করছে, 37-এ দিল, 38 দিল, 40-এরও রিটার্ন পর্যন্ত দিছে। তো 37-এ সে নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, আর 38-এ আসি আমি গত 30 তারিখে রেজাল্ট দিছে। হঠাৎ দেখি আমার মোবাইলে মেসেজ যে আলহামদুলিল্লাহ রিকমেন্ডেড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট কন্ট্রোলার বিসিএস অডিট ক্যাডারে। তো আমি পরে চিন্তা করলাম যে আসলে শ্রম এবং যারা যদি কোনো লক্ষ্যমাত্রা নিয়ে আসে আগায় সাধনা করে, সে মানে তার এই যে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে মোটামুটি মানে বুঝতে পারছে। এবং আমার বিশ্বাস হয়তো 40তম বিসিএসটা তার আরেকটু ভালো হয়েছে, যে হয়তো বা নেক্সট হয়তো সে অ্যাডমিন ক্যাডারও মানে হয়ে যেতে পারে আর কি। এবং আমাদের সাথে ছেলেরা তো এখন অনেকেই জয়েন্ট সেক্রেটারি হয়েছে আর কি। আমাদের দেখা যায় ধরেন আমরা যে চাকরি করতেছি অটোনোমাস বডিতে, সেখানে আমাদের চিফ এক্সিকিউটিভের পোস্ট অ্যাডমিন ক্যাডারের, এখানে দেখা যায় জুনিয়র ছেলে বস হয়ে যাবে আর। তো এইরকম নিজের সাথে একটু মানে একসময় খারাপ লাগে, আবার অনেক সময় যেহেতু আমাদের ধর্ম আছে, যার যে অবস্থা আছে সে সন্তুষ্ট থাকতে হবে, সেই দিক থেকে আল্লাহর রহমতে চাকরি পেলাম। হ্যাঁ, আরেকটা বিষয় ছিল আমাদের আগে যে পূর্বে চিফ ইঞ্জিনিয়ার ছিল সাইফুল ইসলাম সাহেব, তো ওনারা আমি বলতাম, উনিও অল্প বয়সে 2003-4-এ চিফ ইঞ্জিনিয়ার হয়েছিল। তো আমরা বললাম যে ওনার তো অনেক বছর চাকরি আছে, আর আমাদের তো যেহেতু এখানে এই চিফ ইঞ্জিনিয়ার রিটায়ারমেন্ট না করা পর্যন্ত তো আরেকটা পোস্ট, এই পোস্টটা মানে খালি হবে না, তাহলে পরে লোক প্রমোশন পাইতে অনেক দেরি হবে আর। তো পরে দেখা যায় আমি ওনার প্রবলেম হওয়ার কারণে 2007-এ আমি চিফ ইঞ্জিনিয়ার দায়িত্বটা পাইলাম আর। তখন অনেক জায়গায় মিনিস্ট্রিতে মিটিংয়ে গেলে আমি যখন বলি আমি চিফ ইঞ্জিনিয়ার, হ্যাঁ আপনি চিফ ইঞ্জিনিয়ার মানে? আমি বললাম স্যার আমি ইনচার্জ মানে ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার। ঠিক আছে আর কি। তো এখন তো ধরেন হয়তো বয়সটা যা হয়েছে মোটামুটি, কিন্তু এখন থেকে প্রায় এখন হলো 2020, আমার 2007 সন থেকে অ্যাকচুয়ালি আমি চিফ ইঞ্জিনিয়ার দায়িত্ব মানে ইয়ে করতেছি, যার কারণে মানে আমার নিজের কাছে অনেক সময় খারাপ লাগে। এই পদে আসলে 2-3 বছরের বেশি লোক থাকে না, কিন্তু আমি মানে দীর্ঘদিন থেকে আছি আর কি। বা তো মারা গেছেন 2002-তে,
আমার আম্মা আছেন, উনি একটু অসুস্থ, আর আমরা 2 ভাই আর 3 বোন। আমি ছোট ভাই, আর আমার বড় ভাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রেভিনিউ ডিপার্টমেন্টে চাকরি করেন, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়তে পাশ করি, মাস্টার্স পাস। আর আমার হলো 3 বোন, বড় বোন আর একদম ছোট বোন, তারা গ্রামেই থাকে, আর মেজো বোন ঢাকায় থাকে, ওর হাজব্যান্ডও ইঞ্জিনিয়ার। আর ওর হইলো 3টা ছেলে, 2টা ছেলে হচ্ছে তার ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ছেলে হয়েছে তার মেজর, আর একটা হলো মেরিন ইঞ্জিনিয়ার, আর একটা হলো ডাক্তারি পাস করছে আর কি। এই হয়েছে আমাদের। তো বেসিক্যালি সে হাউস ওয়াইফ, আর আমার 1 মেয়ে আর 1 ছেলে। তো আমার মেয়েটাও মেডিকেলে ভর্তি হয়েছে এই বছর, বার্ডেম হসপিটাল, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আর ওরে আবার আমার ওই ভাগনাটার সাথে আমি বিয়ে দিয়ে দিছি আর কি, ওই যে মেজর হয়েছে রিসেন্টলি যে আর কি, তার সাথে। আর আমার ছেলেটা এই বছর ম্যাট্রিক পাস করছে এই স্কলারশিপ থেকে, সিলেট থেকে, ইংলিশ মিডিয়াম, মানে ইংলিশ ভার্সনে। সেও ভালো রেজাল্ট করছে ইনশাল্লাহ, সে 1202 পাইছে আর কি। তো সেও মোটামুটি ভালো আর কি। আমাদের বাংলাদেশেও যেহেতু আমাদের চাকরিও তো আসলে অত অ্যাভেলেবল না, এই জন্য মানুষ তো প্রতি বছরে যেভাবে পাস করে বাইর হইতেছে, সেই হিসাবে তো আসলে জব অপরচুনিটি হচ্ছে না। এই জন্য একজন এক এক লাইনে যেই সুবিধা হয়। আমি তো যে জিনিসটা, আমি কিছুদিন আগে যে আমেরিকা গেছিলাম, টেক্সাসে আর কি, সেখানে আমাদের যাই বুয়েটের অনেকগুলো ছেলেরে পাইলাম, তারা আবার বিয়ে করে তাদের ওয়াইফও সেখানে পিএইচডি করতেছে আর কি। তো তাদের দেশের সুবিধাটা হলো কি, যে আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানে হায়ার এডুকেশন বিশেষ করে পিএইচডি করতে গেলে কোনো স্কলারশিপ দেয় না, নিজের টাকা খরচ করে তাকে পড়তে হয়। আর বিদেশে কিন্তু তারা স্কলারশিপ দেয়, যে মাসে $2200 করে। ওরা আমাদের একজন গাইড ছিল, ওনারা বললো যে তারা 1800 করে $3600 দুজনের হাজব্যান্ড ওয়াইফ, এবং দুজনের বুয়েটে 2015 বেস আর কি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিএইচডি করতেছে ওখানে। বললো একজনের টাকা দিয়ে তাদের থাকা খাওয়া হয়ে যায়, আরেকটা টাকা তারা দেশে পাঠাইতে পারে। আমাদের আসলে এই সুযোগগুলো থাকার কারণে আমাদের ম্যাক্সিমাম মেরিটোরিয়াস স্টুডেন্টগুলো আসলে বাইরে চলে যায়। কারণ আমি 1993 সালে যখন পাস করলাম, আমাদের সাথে 44 জন আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পাস করছে। এখন প্রায় 30-32 জনে আমরা কানাডা, আমেরিকাতে, খুবই কম ছেলে আমাদের। যে আমার সাথে এক ছেলে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এডিশন চিফ ইঞ্জিনিয়ার, আরেকজন আছে চিটাং উন্নয়ন কর্তৃপক্ষতে, সে ওখানকার চিফ ইঞ্জিনিয়ার হাসান বিন শামস আর কি। তো এইভাবে দেখা যাচ্ছে যে আসলে থাকলে অত ভালো হইতো, তবে আমাদের যেহেতু মানে অত প্রোভাইড করার ব্যবস্থাটা কম, এই জন্য ম্যাক্সিমাম আমাদের বাইরে চলে যায়, তারা বিদেশকে তারা সার্ভিসটা দিচ্ছে আর কি। আপনাকে ধন্যবাদ একটি সফল গল্প শোনানোর জন্য। বিশেষ করে আপনি খুব কম মানুষকেই আমরা খুঁজে পাই যারা ছোটবেলায় যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নে নিজেকে অধিষ্ঠিত করতে পারেন প্রতিষ্ঠিত জীবনের গল্প আমরা শুনতেই থাকবো। এই অনুষ্ঠান আপনারা দেখতেই থাকুন। আমরা ভবিষ্যতে অন্য কোনো জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে। একটি চ্যানেল সিলেট প্রযোজনা।